আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রথম অধ্যায়ের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের অঙ্ক এবং 3টা এমসিকিউ এর ক্লাস এবং 2টা সৃজনশীলের ক্লাস নিয়েছি। আজকে আমরা সৃজনশীলের উপরে শেষ ক্লাস নিব এবং এই সৃজনশীলের শেষ ক্লাসটির মাধ্যমে তোমাদের এই অধ্যায় থেকে যত ধরনের সৃজনশীল আসতে পারে আমরা মোটামুটি কভার করে ফেলেছি। এখন তোমরা বলতে পারো যে মোটামুটির কথা কেন বলতেছি, কারণ হচ্ছে আমাদের মূল বইয়ে কিন্তু অনেকগুলো অঙ্ক ছিল। যেমন আমরা দেখছি সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করা, যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা। তো এই নম্বরে কিন্তু যে কোনো কি আসতে পারে। এই সদিশ আবৃত দশমিক ভগ্নাংশ আসতে পারে, যোগ করা আসতে পারে, বিয়োগ করা আসতে পারে, গুণ করা আসতে পারে, ভাগ করা আসতে পারে। তো মূল বইয়ের অঙ্ক যখন করেছি আমরা খুব ভালোভাবে কিন্তু এগুলা শেষ করেছি। সৃজনশীলের ক্ষেত্রে আমরা এখান থেকে সবগুলো নিয়ে আসতে পারিনি, এখান থেকে হয়তো 2-3 প্যাটার্ন নিয়ে এসেছি। কিন্তু আমার বিশ্বাস যে তোমরা যারা আমাদের মূল বইয়ে যে অঙ্কগুলো আমরা করেছি এই ক্লাসগুলো দেখেছো, এখান থেকে যে ধরনের অঙ্ক আসুক তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। তো চলো আজকে সৃজনশীল আমরা শুরু করি। আমাদের উদ্দীপকে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 49 ইজ ইকুয়াল টু 0 এবং n সমান সমান 2x মাইনাস 1, যেখানে x বিলংস টু জেড। জেড মানে আমরা জানি পূর্ণ সংখ্যা সেট, তার মানে ধনাত্মক ঋণাত্মক শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যা মিলেই হচ্ছে জেড। তাহলে এক্স এর মানটা তুমি শূন্যও নিতে পারবা, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নিতে পারবা, আবার ধনাত্মক পূর্ণ সংখ্যাও নিতে পারবা। ওকে, এখন আমাদের কতে কি বলছে দেখো, কতে বলছে 3.3124, 2 এবং 4 এর উপরে পৌনঃপুনিক আছে। আমাদের বলছে কি এই সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে। আমরা কিন্তু শিখেছি অলরেডি, তাই না, যে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হয় আমরা জানি। তো আমরা কিভাবে করব আমরা জানি, প্রথমে পুরো সংখ্যাটি লিখতে হয়। আমরা প্রথম লিখতে পারি যে প্রদত্ত সংখ্যা বা দেওয়া আছে, প্রদত্ত সংখ্যা কি দেওয়া আছে 3.3124। ওকে, এরপরে একে বলছে সাধারণ ভগ্নাংশে পরিণত করো। তাহলে আমরা লিখতে পারি এর সাধারণ ভগ্নাংশ। এর সাধারণ ভগ্নাংশ কি হবে? প্রথম কাজ কি, পুরো সংখ্যাটি লিখতে হবে। এই পুরো সংখ্যা লেখার ক্ষেত্রে দশমিক পৌনঃপুনিক কোনো সংখ্যাই বা কোনো কিছুই আসবে না। এই দশমিক পৌনঃপুনিক ছাড়াই পুরো সংখ্যা লিখতে হবে। তাহলে পুরো সংখ্যাটি যদি আমি লিখি তাহলে আসতেছে 33,124। এখান থেকে মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে কি পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা। পৌনঃপুনিকের আগ পর্যন্ত, পৌনঃপুনিকের আগ পর্যন্ত আছে কত 331। ওকে, এবার ভাগ করতে হবে। ভাগ করতে হবে যেই কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে সেই কয়টা 9। 2টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে তাহলে 2টা 9। এবার কি পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে, পৌনঃপুনিকের আগে দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য। পৌনঃপুনিকের আগে দশমিকের পরে 2টা সংখ্যা আছে তাহলে 2টা শূন্য। ওকে, এবার আমরা এটা বিয়োগ করি। 1 আছে কত হলে 4 হবে, 3 হলে 3 আছে কত হলে 12 হবে, 9 হলে হাতে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 11 হবে, 7 হলে হাতে 1, 1 আছে কত হলে 3 হবে, 2 হলে আর 3 বসে গেল নিচে 9900। এবার দেখতে হবে কাটাকাটি করা যায় কিনা, যদি কাটাকাটি করা যায় যাবে, না হলে এটাই অ্যান্সার হবে। ওকে, এখন যদি কাটাকাটি করতে যায় দেখো এটা জোড় সংখ্যা, তাহলে একে 2 দ্বারা কাটা গেল, এটা বিজোড় সংখ্যা, একে 2 দ্বারা কাটা যাচ্ছে না। তাহলে দেখতে হবে 3 দ্বারা যায় কিনা। এটা 3 দ্বারা বিভাজ্য, কারণ এই সংখ্যার অঙ্কদের যোগফল 9 আর 9 18, 3 দ্বারা বিভাজ্য। এটা দেখি 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 3 9 আর 3 17, সরি 9 আর 3 12, 12 আর 7 19, 19 আর 2 21, 21 আর 3 24। তাহলে এই সংখ্যার অঙ্কগুলাও 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ এর যোগফল 24। তাহলে 2টা সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। আমরা যদি কাটাকাটিটা এই পাশে দেখাই,
তিন দ্বারা কাটো, তাহলে 3 তিরিককে 9, 3 তিরিককে 9, এই দুইটা শূন্য বসে গেল। একে 3 দ্বারা কাটো, 3 অক্ষে 3, 2 আছে, 2 এর মধ্যে যায় না 3, তাহলে 27, তাহলে এই যে দুইটা সংখ্যা নিলাম এটা শূন্য। 3 নং 27, 3 তিরিককে 9, 3 অক্ষে 3। দেখো একে আবার 3 দ্বারা ভাগ যায়, এখন একে যায় কিনা দেখতে হবে। 3 আর 1 4, 9 আর 4 13, 13 আর 1 14, তাহলে কিন্তু এটা 3 দ্বারা যাচ্ছে না। ওকে, তাহলে এটাকে যদি আমরা 3 দ্বারা কাটি তাহলে এখানে পাচ্ছি কত, 10,931, 3,300। ওকে, এবার এটাকে যদি ভাগ যাচ্ছে না, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তার মানে এই 3300কে দিয়ে তুমি 10,931কে ভাগ করতে পারো। দেখো তো কয়বার নেওয়া যায়, 3 বার নেওয়া যাবে সর্বোচ্চ, তাহলে 3 বার নাও, তাহলে 3 শূন্য শূন্য, 3 শূন্য 3 শূন্য শূন্য, ওকে, 3 তিরিককে 9, 3 তিরিককে 9, বিয়োগ করো, তাহলে 1 3 9 9 মিলে গেলে শূন্য, 9 আছে কত, 10 হবে 1 হলে। আর তো ভাগ যাচ্ছে না, এবার দশমিক আসে, তাহলে এটাকে তুমি রেখে দাও, 1031 ডিভাইডেড বাই 3300। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি কি, 3 পূর্ণ উপরে থাকবে 1031, নিচে হচ্ছে 3300। তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি কয়। ওকে, তাহলে আশা করি তোমরা ক নম্বরটি বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বরটি দেখি। আমাদের কাছে প্রমাণ করো যে n স্কয়ার একটি বিজোড় সংখ্যা। এই ধরনের অঙ্ক আমরা আগে 2-3 বার করে ফেলেছি অলরেডি, তাই না? তার মানে যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু বুঝে ফেলেছো যে অঙ্কটা কিভাবে করতে হবে। তো আমি অঙ্কটা করে দিই, কারণ সবাই তো আসলে আমাদের প্রতিটা ক্লাস হয়তোবা দেখো না, যারা নতুন আজকে দেখছো তাদের জন্য এটা, আর যারা পুরাতন তাদের অ্যাজ ইউজুয়াল লাগবে, কারণ পূর্বেও আমরা এই ধরনের ক্লাস করেছি। ওকে, আমাদের বলছে প্রমাণ করো যে n স্কয়ার একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে n সমান সমান 2x মাইনাস 1। ওকে, যেখানে x belongs to z, সরি এটা ক্যাপিটাল লেটার z হবে। ওকে, x belongs to z এটা আমাদের দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলছে n স্কয়ার সমান। তাহলে আমরা লিখতে পারি বর্গ করি, লেখে যদি বর্গ করি তাহলে হবে n স্কয়ার, আর এটাকে 2x মাইনাস 1 হোল স্কয়ার। ওকে, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে কি থাকতেছে দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, স্কয়ারটা দুইটার সাথেই আছে, 2 এর স্কয়ার করলে 4, x এর স্কয়ার করলে x স্কয়ার, মাইনাস 2 দুগুণী 4, 4 কে 4 x, প্লাস 1, 1 এর বর্গ করলে একই হয়। ওকে, এই দুইটা থেকে দেখো 4x আছে দুইটার মধ্যেই, তাহলে 4x কমন নেওয়া যায়, আর আমরা জানি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে একে যদি 4x দিয়ে ভাগ করে 4 4 কেটে যাচ্ছে, দুইটা x থেকে একটা x কেটে যাচ্ছে, তাহলে শুধু একটা x থাকে, এ মাইনাস এই 4x কে 4x তে ভাগ করো, তাহলে 4x 4x তে ভাগ করলে 1 থাকে, কেটে যাচ্ছে যেহেতু থাকে 1। এখানে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে কেটে গেলে কখন 1 থাকে কখন 0 হয়। যদি তুমি ভাগ আকারে কাটো, ধরো 4 কে তুমি 4 দিয়ে ভাগ করছো, এটাকে আমরা কিভাবে দেখি, এইভাবে 4 ভাগ 4, তাহলে কেটে যায় না, কেটে গেলে কি শূন্য বসানো যায়? যেহেতু ভাগ করতেছি শূন্য বসবে না, বসবে কত, 4 অক্ষে 4। এই যে ভাগ করলে আমরা কি করি, 4 অক্ষে 4, তাহলে কাটাকাটি করলে ভাগের ক্ষেত্রে শূন্য হয় না, 1 হয় মিনিমাম, যদি একই সংখ্যাতে কাটাকাটি করি 1 হয়। ওকে, আর যদি যোগ বিয়োগে কাটাকাটি করি, তার মানে ধরো 4 মাইনাস 4, তাহলে কি হবে, তখন হয় শূন্য। এটাই খেয়াল রাখতে হবে। যেহেতু আমি বলছি 4x কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এই 4x কে 4x কে ভাগ করতেছি, তাহলে থাকবে কত, 1। ওকে, প্লাস প্লাস 1, এ পর্যন্ত আশা করি সবাই বুঝছো। এখন দেখো এখানে আছে x ইন্টু x মাইনাস 1, এই যে, তাই না? এখন দেখো আমরা এখানে বলছে x এর মানটা z থেকে আসবে, তাহলে ধরো আমি x এর মান নিলাম হচ্ছে 0 সেট, x সমান সমান নিলাম 0, কারণ z যেহেতু 0ও নেওয়া যাবে, মাইনাস দিয়েও নেওয়া যাবে, প্লাসও নেওয়া যাবে, কিন্তু সেটা পূর্ণ সংখ্যা হতে হবে। 0 অবভিয়াসলি একটা পূর্ণ সংখ্যা।
তাহলে শূন্য যদি নিই তাহলে এক্স এর মান শূন্য, এটার মান কত আসতেছে দেখো তো, এক্স মাইনাস ওয়ান সমান সমান কি আসতেছে, শূন্য মাইনাস ওয়ান সমান সমান মাইনাস ওয়ান। ওকে, আমি যদি এক্স এর মান ওয়ান নিই তাহলে এক্স মাইনাস ওয়ান এর মান কত আসতেছে, ওয়ান মাইনাস ওয়ান সমান সমান শূন্য। ওকে, আমি এক্স এর মান যদি টু নিই তাহলে এক্স মাইনাস ওয়ান সমান সমান টু মাইনাস ওয়ান সমান সমান ওয়ান। আমি এক্স এর মান নিলাম মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান সমান সমান কি আসছে দেখো তো, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস হয় দুই। এখানে খেয়াল রাখতে হবে মাইনাস মাইনাস প্লাস করেছি আমি, কিন্তু চিহ্ন দিয়েছি মাইনাস। এটা যোগ বিয়োগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস, মানে সংখ্যাটা প্লাস করতে হবে আর চিহ্নটা হবে মাইনাস। কি বলছে আবার বলি, যোগ বিয়োগের ক্ষেত্রে এই দুইটা দেখো কি হচ্ছে, বিয়োগ হচ্ছে না একের সাথে, এই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস, মানে এই সংখ্যা দুটো প্লাস করতে হবে। তাহলে এক আর এক দুই, আর এই চিহ্নটা কি মাইনাসই বসবে। কিন্তু একে যদি আমি গুণ করতাম, ধরো মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান, তখন কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস চিহ্নই বসতো, এক অক্ষে এক, প্লাস চিহ্ন সামনে দিতে হয় না, তখন কিন্তু শুধু ওয়ান হতো। তাহলে গুণ যদি করি দুইটা মাইনাসকে তাহলে সে প্লাস হয়ে যায়, আর যদি বিয়োগ করি যোগ বিয়োগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, সংখ্যাটা করতে হয় প্লাস, আর চিহ্নটা মাইনাসই বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন x সমান সমান যদি মাইনাস টু নিই তাহলে x মাইনাস ওয়ান সমান সমান মাইনাস টু মাইনাস ওয়ান সমান সমান মাইনাস থ্রি। এতগুলা মান কেন নিলাম, এতগুলা মান এই জন্যই নিলাম, যদি x এর মান শূন্য হয় তাহলে x মাইনাস ওয়ান এর মান মাইনাস ওয়ান। দেখো তো, আমরা যদি সংখ্যা রেখা ওয়ান টু থ্রি ফোর, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, এগুলো সংখ্যা রেখা। দেখো মাইনাস থ্রির ক্রমিক সংখ্যা মাইনাস টু, মাইনাস টুর ক্রমিক সংখ্যা মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের পরে ক্রমিক সংখ্যা শূন্য, শূন্যের পরে ক্রমিক সংখ্যা এক, তার মানে এরা একে অপরের ক্রমিক সংখ্যা, তাই না? এই দুইটা দেখো একে অপরের ক্রমিক। আবার দুইয়ের সাথে এক ক্রমিক সংখ্যা, একের সাথে শূন্য ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা কি এক করে বাড়তে বাড়তে যায় বা এক করে কমতে কমতে আসে। তার মানে এটা এতগুলো সংখ্যা নেওয়ার উদ্দেশ্য এটাই যে এক্স এর মান তুমি যাই নাও না কেন, এক্স মাইনাস ওয়ান হচ্ছে তার একটা ক্রমিক সংখ্যা। দেখো শূন্য মাইনাস ওয়ান, এই দেখো এক্স এর মান যদি ওয়ান নাও তাহলে এক্স মাইনাস ওয়ান এর মান শূন্য, তবে দেখো ওয়ান এবং শূন্য এরা পরস্পর ক্রমিক সংখ্যা। আবার এক্স এর মান টু নিলা, এক্স মাইনাস ওয়ান এর মান ওয়ান, ওয়ান আর টু এরাও ক্রমিক সংখ্যা, একই ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রেও তাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্স এবং এক্স মাইনাস ওয়ান এটা পরস্পর ক্রমিক সংখ্যা। এই বোঝানোর জন্য এতগুলা মান আমরা নিয়ে নিলাম। তাহলে এক্স আর এক্স মাইনাস ওয়ান যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল সবসময় জোড় সংখ্যা হয়। আমি কি বলছি, দুইটি ক্রমিক সংখ্যার গুণফল সবসময় জোড় সংখ্যা হয়। ধরো এক্স এর মান শূন্য, এক্স মাইনাস ওয়ান এর মান কি মাইনাস ওয়ান, এ দুটা গুণ করো, তাহলে শূন্যর সাথে মাইনাস ওয়ান গুণ করলে কি হয়, শূন্য হয়ে যায়। শূন্য কিন্তু একটি জোড় সংখ্যা। এক্স এর মান ধরো ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান এর মান কি শূন্য, একই কথা, শূন্যই আসতেছে। এক্স এর মান ধরো দুই, তাহলে এক্স মাইনাস ওয়ান এর মান ওয়ান, তাহলে দুই এককে দুই। যেই মানটাই নিই না কেন আমরা, দুটি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে দুটি ক্রমিক সংখ্যার গুণফল সবসময় জোড় সংখ্যা হয়। তাহলে এক্স আর এক্স মাইনাস ওয়ান যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে এদের গুণফল জোড় সংখ্যা। আর এই যে জোড় সংখ্যা এর সাথে আর একটা জোড় সংখ্যা গুণ আকারে আছে চার, তাহলে দুইটা দুইটা জোড় সংখ্যা যদি গুণ হয় তাহলে এদের মানটা কি হয়, জোড় সংখ্যাই হবে। একটা জোড় সংখ্যা দুই, এর সাথে আর একটা জোড় সংখ্যা তুমি গুণ করো, ধরো চার, চার দুগুণা কত হয় আট, দুইটা জোড় সংখ্যার গুণফল সবসময় জোড় সংখ্যা হয়। তাহলে এই সংখ্যাটি দেখো পুরোটাই জোড় সংখ্যা। একটা জোড় সংখ্যার সাথে যদি এক যোগ করি আমি তাহলে সংখ্যাটি হয় বিজোড়। যেমন দুই একটা জোড় সংখ্যা, এর সাথে এক যোগ করো তিন, চার একটা জোড় সংখ্যা, এর সাথে এক যোগ করো পাঁচ, ছয় একটা জোড় সংখ্যা, এর সাথে এক যোগ করো সাত। এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে টোটাল এটা জোড় সংখ্যা, এর সাথে এক যোগ করলাম, তাহলে এই সংখ্যাটি কি হলো, বিজোড় সংখ্যা। এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে এই মানটা কি এন স্কোয়ারের, এন স্কোয়ার সমান সমান একটি বিজোড় সংখ্যা। ওকে, তাহলে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, আলোচনাটা লিখে ফেলতে হবে। লিখতে হবে কি যে এখানে এক্স ও এক্স মাইনাস ওয়ান দুইটি ক্রমিক সংখ্যা, সুতরাং এদের গুণফল একটি জোড় সংখ্যা।
তাহলে অতএব 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান, যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে এর সাথে 4 আর একটা জোড় সংখ্যা গুণ করতেছি, তাহলে এটাও এই সংখ্যাটি জোড় সংখ্যা। তাহলে পুরো সংখ্যাটি কি জোড় সংখ্যা। এবার জোড় সংখ্যার সাথে যখন এক যোগ করতেছি তখন এটা বিজোড় হয়ে যাচ্ছে। তাহলে লিখতে পারি অতএব 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা। তাহলে দেখো এই পাশে যদি n স্কয়ার তো আছেই, তাহলে n স্কয়ার সমান সমান কি একটি বিজোড় সংখ্যা আমরা দেখতে পেলাম। তাহলে লিখতে হবে অতএব n স্কয়ার একটি বিজোড় সংখ্যা। ওকে, প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। ওকে, এখন আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্কে আমাদের বলছে a গ্রেটার দ্যান 0 হলে, এর মান 0 থেকে বড় হলে প্রমাণ করো যে রুট এ একটি অমূলদ সংখ্যা। দেখো ম্যাথমেটিক্সটা আমি মাঝে মাঝে এই কথাটা বলি তোমাদের ক্লাসে, যে ম্যাথমেটিক্সটা হচ্ছে বোঝার জিনিস, অন্তর দিয়ে বোঝার জিনিস। এখানে খুঁটিনাটি বুঝতে হয়। এখানে তুমি ধরো রুটে অমূলদ সংখ্যা, তার রুট এ মানে কি দেখো তো, এ স্কয়ার সমান সমান 49, এ স্কয়ার সমান সমান 49, তার মানে এ স্কয়ার মাইনাস এখানে দেওয়া আছে এ স্কয়ার মাইনাস 49 সমান সমান 0, বা এ স্কয়ার সমান সমান মাইনাস 49 সমান সমান ওই পাশে যদি নিয়ে যাও তাহলে সেটা প্লাস হয়ে যাবে, প্লাস 49 হবে। তাহলে বা এ সমান সমান কি রুট 49, তাহলে এ সমান সমান আমরা কি পাচ্ছি 7। নরমালি তো আমরা এটাই চিন্তা করি। তাহলে এ রুট এ মানে কি রুট 7, তাই না? রুট এ মানে কি রুট 7, তাহলে রুট 7 একটু অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে বলছে, তো খুব ইজি। তাহলে এই সত্যটা দেওয়ার দরকার, তাই না? আমরা কিন্তু অধিকাংশ সময় এইটা চিন্তা করি না যে এই সত্যটা দেওয়ার দরকার ছিল কি। আমি তো ডাইরেক্ট এটাই দিতে পারতাম, প্রমাণ করো যে রুটে একটি অমূলদ সংখ্যা। দেখো এই জন্যই বলি যে ম্যাথমেটিক্সটা এই যে ডিটেলস বোঝার জিনিস। তুমি যদি ডিটেলস না বোঝো তাহলে কিন্তু তুমি অঙ্কটা ধরতে পারবে না। আর অঙ্কটা ধরলেও তোমার এই যে ঘাটতি থেকে যাবে বেজে, যে ফাউন্ডেশনে যদি ঘাটতি থাকে তুমি এর উপরে যত তলা বিল্ডিংই দাও না কেন, বিল্ডিংটা কি হবে, নড়বড়ে হবে। তাহলে এই যে এই সত্যের একটা মিনিং আছে। মিনিংটা কি দেখো, আমরা নর্মালি তো এটাই জানি, তাই না? কখনো কখনো দেখো যে রুট করলে আমরা প্লাস মাইনাস মান দিই। ধরো তুমি 4 এর রুট করছো, তুমি এই পাশে ছিল কি এক্স স্কোয়ার মাইনাস 4 সমান সমান 0 সে, তাহলে আমরা এক্স স্কোয়ার সমান সমান 4 লিখতে পারি, বা এক্স সমান সমান রুট 4 লিখতে পারি। এই রুটের আগে আমরা কি লিখি প্লাস মাইনাস, তাহলে অতএব এক্স সমান সমান আমরা প্লাস মাইনাস 2 লিখি। তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক করেছো বা করবা। তাহলে দেখো এক্স এর মান প্লাস মাইনাস লিখছি। আবার আমি যদি শুধু ধরো শুধু 4 এর যদি বর্গমূল করি, এর আগে তো আর প্লাস মাইনাস নেই, এর মানটাও কিন্তু প্লাস মাইনাস 2 আসবে না, এর মানটা আসবে কি শুধু 2। এই দুটার মধ্যে পার্থক্য কোথায়? আমি তো দুইটারই বর্গমূল করতেছি, তাই না? একটার ক্ষেত্রে কেন প্লাস মাইনাস আসতেছে সামনে, একটার ক্ষেত্রে কেন প্লাস মাইনাস আসতেছে না? এটা এক্স এর মানটা কত হবে তুমি কি জানো? কেউ কি বলতে পারবে যে এক্স এর মান এত? 4 এর মান কত এটা পৃথিবীর সবাই জানে, যে 4 এর মান 4। রুট 4 এর মান কত এটা পৃথিবীর সবাই জানে, রুট 4 এর মান হবে 2, তাই না? তাহলে এটা একটা জ্ঞাত রাশি, তার মানে যেটার মান আমরা জানি। আর এই এক্স এর মান কেউই বলতে পারবে না। এক্স আমি এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকম মান আসতে পারে। একটা অঙ্কের ক্ষেত্রে এক্স এর মান 2 আসতে পারে, কোন অঙ্কে 3 আসতে পারে, কোন অঙ্কে 7 8 9 কোটি কোটি যে কোনো সংখ্যাই আসতে পারে। তার মানে এক্স একটা অজ্ঞাত রাশি। খুব খেয়াল করে এই জিনিসটা বুঝতে হবে, যে যখন আমরা কোনো অজ্ঞাত রাশির মান বের করি তখন কিন্তু আমরা জানি না এই অজ্ঞাত রাশির মান প্লাস হবে নাকি মাইনাস হবে, আমরা জানি না। এটা প্লাস মানও হইতে পারে, তার মাইনাস মানও হতে পারে। ওকে, এখন দেখো এইটা একটা জ্ঞাত রাশি, তাই না? জ্ঞাত রাশির মান কিন্তু মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা জানি রুট 4 মানে 2 হবে। আর অজ্ঞাত রাশির মানে কেন প্লাস মাইনাস দিতে হয় সেটাও একটু দেখাই তোমাদের।
এক্স স্কোয়ার মাইনাস 4 সমান সমান 0, তাহলে আমরা এক্স এর মান পেলাম কি +2 অথবা -2, তাই না? দেখো তো এখানে এক্স এর মানটা যে কোনো একটা বসাই, ধরো এক্স এর মান 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 4 সমান সমান 0, তার মানে 4 - 4 সমান সমান 0। দেখো তো এই পাশে কি 0 সমান সমান 0 প্রমাণিত, মানে দুই পাশেই সমান হয়েছে। ওকে, আমি যদি এক্স এর মান -2 নিই, এখানে তো +2 নিয়েছি, আমি যদি -2 নিই তাহলে -2 স্কোয়ার -4 সমান সমান 0। আমরা জানি মাইনাসের যদি বর্গ করি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়। কেন প্লাস হয়? -2 গুণিত -2, 2 গুণ 2 সমান সমান 2 স্কোয়ার, আমরা তাই লিখি না? তাহলে -2 গুণিত -2 তার মানে কি -2 স্কোয়ার। দেখো গুণের ক্ষেত্রে যদি মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, সেটা প্লাস হয়ে যায়। এই স্কোয়ার এই জন্যই মাইনাসকে প্লাস করে ফেলে। তাহলে বা আমরা লিখতে পারি কি 4 - 4 সমান সমান 0। তবে দেখো তো 0 সমান সমান 0 এটাও প্রমাণিত। তার মানে এক্স এর মানটা প্লাস হলেও এই সমীকরণটা সত্য, এক্স এর মানটা মাইনাস হলেও এই সমীকরণটা সত্য। এই জন্য কিন্তু আমরা জানি না এক্স এর মান কোনটা হবে, এই জন্য আমরা দুইটা মানে নিই। তার মানে অজ্ঞাত রাশির ক্ষেত্রে আমরা জানি না এর মানটা কত হবে, এই জন্য এর মান প্লাস মাইনাস দুইটাই নিতে হয়। কিন্তু জ্ঞাত রাশির ক্ষেত্রে আমরা জানি এর মানটা কত হবে, এর মানটা যেটা হবে সেটাই আমরা নিই, প্লাস মাইনাস নেওয়ার প্রয়োজন নাই। আশা করি এই থটটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বুঝাবো। সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 49 সমান 0, এ স্কোয়ার মাইনাস 49 সমান 0। তাহলে এখানে কি আসবে, এ স্কোয়ার বা এ স্কোয়ার সমান সমান 49 বা এ সমান সমান প্লাস মাইনাস রুট 49, অতএব এ সমান সমান প্লাস মাইনাস 7। এখানে তুমি এর মান 7 ধরো তাও এটা মিলে যাবে, এর মান -7 ধরো তাও এই সমীকরণটা সত্য হবে বা মিলে যাবে। তাহলে এর মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে শুধু যদি বলে দিত আমাদের রুটে একটি অমূলদ সংখ্যা, শুধু বলে দিল, এই সত্যটা দেয়নি তোমারে, শুধু বলে দিচ্ছে কি প্রমাণ করো যে রুটে একটি অমূলদ সংখ্যা, তাহলে রুটের মান তো প্লাস হতে পারে, আবার রুটের মান মাইনাসও হতে পারে। এখন তুমি যদি রুটের মান মাইনাস নিয়ে করো অমূলদ সংখ্যা প্রমাণ, তাইলে হবে না। কেন হবে না? কারণ আমরা প্রথম দিন যখন এই মাস্টার ক্লাস নিয়েছি সংখ্যা জগতে বাস্তব সংখ্যা, তখন কিন্তু বলেছি অবাস্তব সংখ্যা বলে একটা সংখ্যা আছে। এই অবাস্তব সংখ্যার কমন একটা প্যাটার্ন হচ্ছে বর্গমূলের মধ্যে যদি কোনো সংখ্যার মান মাইনাস হয়, তার মানে কোনো মাইনাস সংখ্যার বর্গমূল করলে সেই মানটাকে বলে অবাস্তব মান। তাহলে এখানে যদি তুমি কেউ মাইনাস, যেহেতু দুইটাই হবে, এর মান +7 অথবা -7, তো -7 নিয়ে প্রমাণ করতে যায় তাহলে কিন্তু সে প্রথমেই ভুল করে ফেললো, একটা অবাস্তব সংখ্যা নিয়ে চলে আসবে। এই জন্য এখানে সত্য বলে দিয়েছে এর মানটা 0 থেকে বড় হতে হবে। তাহলে এর মান +7 -7, মাইনাস সংখ্যা সবসময় 0 থেকে কি হয়, ছোট হয়। তাহলে এই -7টা যেহেতু 0 থেকে ছোট, আর এখানে সত্যে বলছে এর মানটা 0 থেকে বড় নিতে হবে, তাহলে -7 নেওয়ার কোনো সুযোগ নেই, এখানে নিতে হবে কি +7। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো তোমরা। ওকে, যদি বুঝে থাকো তাহলে খুব সুন্দর একটা জিনিস বুঝলে তোমরা, তোমাদের বেসটা আশা করি আগের চেয়ে আরেকটু ডেভেলপ হয়েছে। ওকে, আমরা এবার গ নম্বরটা প্রমাণ করি। এই অহেতুক এই কথাগুলো বলার কোনো দরকার ছিল না, আমি শুধুমাত্র বলে দিতে পারতাম এর মান 7, তাহলে √7 প্রমাণ করতে হবে। এইটাকে এত ডিটেলস বোঝানোর কোনো দরকার ছিল না। বোঝানোর উদ্দেশ্য এটাই যে আমাদের উদ্দেশ্যই হচ্ছে এটা, যে তোমরা যেন যেটা বোঝো খুঁটিনাটি বোঝো, তোমাদের জন্য কোনো ল্যাকিংস না থাকে, গ্যাপ না থাকে বোঝার ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে প্রথমে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 49 সমান 0, বা এ স্কোয়ার সমান সমান 49, বা এ সমান সমান প্লাস মাইনাস √49, অতএব এ সমান সমান প্লাস মাইনাস 7। এটা তো আমরা বুঝতেই পারছি। শর্তে বলেছে কি এর মানটা 0 থেকে বড় হতে হবে, শর্ত মতে এ ইজ ইকুয়াল টু 0 থেকে বড় হবে, তাহলে অতএব এ সমান সমান 7, এটাই আমাদের নিতে হবে, যেহেতু শর্তে আমাদের বলে দিয়েছে এর থেকে বড় হবে, তাহলে এর মানটা আমরা কি রাখবো 7। তাহলে অতএব রুট এ সমান সমান √7। এখন আমাদের প্রমাণ করতে হবে কি রুট এ একটি অমূলদ সংখ্যা, তার মানে √7 একটি অমূলদ সংখ্যা। এখন আমরা লিখতে পারি কি প্রমাণ করতে
হবে যে √7 একটি অমূলদ সংখ্যা। ওকে, তাহলে কোন সংখ্যা অমূলদ এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করি, সংখ্যাটিকে মূলদ প্রমাণের চেষ্টা করি। যদি মূলদ না প্রমাণ করতে পারি তাহলে আলটিমেটলি সংখ্যাটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা √7 কে একটি মূলদ সংখ্যা প্রমাণ করতে চাইবো। তাহলে ধরি √7 একটি মূলদ সংখ্যা, অতএব √7 সমান সমান p/q লেখা যায়। কারণ মূলদ সংখ্যার কমন প্যাটার্ন কি, p/q আকারে লেখা যাবে। √7 কে আমরা মূলদ সংখ্যা ধরেছি, তাহলে একে লেখা যাবে কি p/q। এখানে একটা শর্ত দিতে হবে, শর্তটা কি, p ও q উভয়েই স্বাভাবিক সহমৌলিক সংখ্যা এবং q গ্রেটার দ্যান 1। p, q, p এবং q এর মান 1 থেকে বড় হবে এবং এরা হবে কি স্বাভাবিক সহমৌলিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তার মানে এরা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর সহমৌলিক সংখ্যা কি, এই দুইটা সংখ্যার মধ্যে এক ভিন্ন অন্য কোনো উৎপাদক থাকবে না। ওকে, এখন দেখো বাকিটা যদি আমরা এই পাশে দেখি তাহলে আমরা লিখতে পারি, দেখো √7 এর যদি স্কোয়ার করি তাহলে এই পাশে p/q এর স্কোয়ার হবে, তাহলে লিখতে পারি বর্গ করে, বা 7 সমান সমান p/q, সরি p²/q²। স্কোয়ার রুট কেটে গেল, p স্কোয়ার মানে p স্কোয়ার, q এর স্কোয়ার q স্কোয়ার। এখন আমরা লিখতে পারি বা 7q সমান সমান p²/q। 7q কোথায় পেলাম, আমরা উভয় পক্ষকে q দ্বারা গুণ করলাম, তাহলে 7 এর সাথে q গুণ হলো, আর এর সাথে যখন q গুণ করছি, এটা ছিল q² সাথে q গুণ করলাম, তাহলে এই q আর এই q কেটে গেলে এখানে দুইটা q ছিল, তাহলে একটা q থাকে, সেটাই আমরা একবারে লিখেছি যে p²/q। আমরা এখানে লিখতে পারি q দ্বারা গুণ করে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরের লাইনটা আমরা এখানে কি লিখতে পারি, দেখো এই যে 7q একটা পূর্ণ সংখ্যা, কারণ 7 একটা পূর্ণ সংখ্যা, আর p/q, এই p কিন্তু আমরা বলেছিলাম যে একটি স্বাভাবিক সহমৌলিক সংখ্যা p/q, মানে p একটি স্বাভাবিক সংখ্যা মানে পূর্ণ সংখ্যা। তাহলে দুইটা পূর্ণ সংখ্যার গুণফল সবসময় পূর্ণ সংখ্যা হয়। তাহলে লিখতে পারি 7q স্পষ্টত পূর্ণ সংখ্যা। এই 7q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। কেন পূর্ণ সংখ্যা নয়, সেটা হচ্ছে p আর q ছিল স্বাভাবিক সহমৌলিক সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা, তার মানে একটার যদি 2 হয় একটার মান হবে 3, একটার মান যদি 3 হয় একটা হবে 4, অথবা একটার মান 3 একটার মান ধরো 7। এরা দেখো এই সংখ্যাগুলোর মধ্যে, দুইটা সংখ্যার মধ্যে তুমি এক ছাড়া আর কোনো সংখ্যাতে ভাগ করতে পারবে না, তাহলে এরা কিন্তু সহমৌলিক সংখ্যা। তাহলে সহমৌলিক সংখ্যা যদি হয় তাহলে p²/q, তাহলে p এর মান 2, তাহলে 2² মানে 4, q এর মান 3, তাহলে 4/3, এটা কি পূর্ণ সংখ্যা হবে? 4/3 পূর্ণ সংখ্যা নয়, কারণ 3 দিয়ে 4 কে নিঃশেষে ভাগ করা যায় না, ভগ্নাংশ হয়ে যাচ্ছে। আবার p এর মান যদি 3 নাও, তাহলে 3² 9, q এর মান ধরো 4, তাহলে 9/4, 4 দিয়ে 9 কে তুমি কাটতে পারবা না, তাহলে ভগ্নাংশ থেকে যাবে, তাহলে এটাও পূর্ণ সংখ্যা নয়। আবার যদি p এর মান ধরো 3 নিছি, তাহলে 3², q এর মান 7, তাহলে p² 3² মানে 9, q এর মান 7, 9/7, একেও তুমি পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারবে না। তার মানে আমরা বুঝলাম p² মানে q, p²/q একটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে এটা পূর্ণ সংখ্যা আর এটা পূর্ণ সংখ্যা নয়, এটা কি পরস্পর সমান হতে পারবে? একটা পূর্ণ সংখ্যা আর একটা অপূর্ণ সংখ্যা সমান হতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি, অতএব 7q is not equal to p²/q, 7q p²/q, 7q এর মান p²/q হতে পারবে না। তাহলে অতএব এদের বেসটা কোথায় ছিল, আমরা কোথা থেকে পেয়েছি এই মানটা, দেখো তো এই যে এখান থেকে পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি অতএব √7 সমান সমান p/q, মানে √7 এর মানও p/q আকারে হতে পারবে না।
তাহলে √7 এর মান যদি পি বাই কিউ আকারে না হতে পারে, তাহলে পি বাই কিউ আকারে না হলে সেটা কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলে সেটা অবশ্যই পি বাই কিউ আকারে লেখা যেত। তাহলে লিখবো অতএব √7 একটি অমূলদ সংখ্যা। √7 মানে কি? রুট এ, সেটা আমরা লিখতে পারি যে অতএব √a একটি অমূলদ সংখ্যা। এটা প্রমাণিত। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। এখানে যে কোনো মৌলিক সংখ্যা অথবা পূর্ণবর্গ নয় এমন সংখ্যা দিলে একই রকম হবে অঙ্কটা, শুধু সংখ্যাটা চেঞ্জ হবে। এখানে 3 হলে 3, লেখাগুলো একই থাকবে, শুধু 7 এর জায়গায় 3 হয়ে যাবে। 5 দিলে লেখা একই থাকবে, 5 হয়ে যাবে শুধু এখানে। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো আমাদের কিন্তু প্রথম অধ্যায়ের কাজ শেষ। তার মানে প্রথম অধ্যায়ের মূল বইয়ের অঙ্ক, এমসিকিউ টাইপ কোশ্চেন, সৃজনশীল অঙ্ক শেষ। আমরা নেক্সট ইনশাল্লাহ অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।